খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। কালকে আমরা জানতে পেরেছি তুলসী গ্যাবার্ড ভারতবর্ষের গভীর রাতে এসে পৌঁছেছেন। এটা পুরোটাই তো গোপন থাকে। শেখ হাসিনার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক হবে। তুলসী গ্যাবার্ডের এই যে ভারত সফর, সেখানে কি ধরনের কর্মসূচি রয়েছে তা? শেখ হাসিনার সঙ্গে এরই মধ্যে দুজন ব্যক্তি বিশেষ বিশেষ সময়ে নিয়মিত বৈঠক করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে 14 জন কাজ করছেন কি? 14 জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায়। শেখ হাসিনার এজেন্টরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে, উপদেষ্টা পরিষদেও রয়েছে। যে কারণগুলো শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা রাখে, আসলে প্রকৃতপক্ষে মনে প্রাণে চাচ্ছে যে শেখ হাসিনা হাতে ক্ষমতা আবার যাক। যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয়, যদি অবাধ নির্বাচন হয়, ন্যায়ের নির্বাচন হয়, এবং সেই ইলেকশনের পরে দেশের ক্ষমতা কিন্তু আসবে আওয়ামী লীগের হাতে। যত দিন যাবে এখন থেকে আওয়ামী লীগের ভোট বাক্স সমর্থন তত বাড়তে থাকবে, আর জামাত, জানাপা, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, এদের ভোট সমর্থন তত না। অসাধারণ কথা, বাচনভঙ্গি, এমনকি মনে হচ্ছিল একটা ড্রিম যেটা পুরো বাংলাদেশ দেখছে, যে আগামী দিনে একটা বাংলাদেশ হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এমন একটা টিম আমরা চাইছি। ইভেন যাদের হাত ধরে অনেক কিছু পরিবর্তন হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, রাইট? সেই ছোটবেলা থেকে পড়ে আসছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে। আর যখন সার্জিসদের দেখছে জনতার এক অংশ, ইয়েস এই সেই ছেলে, কিন্তু যত দিন যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে। বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা ভাবেন তাদের জন্য ভাবনার একটা নতুন খোরাকি হবে নিশ্চিতভাবে। প্রিজন সেলে আওয়ামী লীগ নেতাদের বৈঠক, কালের কণ্ঠ বলছে। দেখেন খবরটা বলা হচ্ছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে কারাবন্দী খালিশপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কেসিসির 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালিদ আহমেদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা রাখে। আসলে আমরা আলোচনা করি, আশা করি মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। যে কারণগুলো শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা রাখে, তার মধ্যে প্রথম কারণটা হিসেবে আমরা ধরতে পারি ভারতকে আমরা কেন ধরতে পারি? যে গত 7 মাসে শেখ হাসিনা অন্তত এটা প্রমাণ করছে যে তিনি ছাড়া এই বাংলাদেশে তার অর্থাৎ ভারতের আর কোনো বন্ধু নাই। তারপরের কারণটা হিসেবেই আপনি ধরতে পারেন যে বর্তমান সরকারের, আমাদের বাংলাদেশে যে বর্তমান সরকার আছে সেই সরকারের ব্যর্থতা, এটাও কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা রাখে। বর্তমান সরকারের কাছে বাংলাদেশের মানুষের কিন্তু চাহিদা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে অন্তত যাই হোক দ্রব্যমূল্য, তারপরে অন্য দিকে সেটা বড় কথা না, কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি, জনমানুষের মনের মধ্যে যে আপনার নিরাপত্তাহীনতা, এটা যেন না থাকে, জনগণ যেন, সাধারণ মানুষ নিরাপত্তায় থাকতে পারবে অন্তত, আর যাই হোক আপনার রাত্রিতে শান্তিতে ঘুমাইতে পারবে, এরকম একটা চাওয়া কিন্তু ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা পূরণ করতে পারে নাই। আর অন্য দিক বিবেচনা করলে, রাজনৈতিক ক্ষেত্রে আপনি বিবেচনা করলে দেখবেন যে এই সরকারের ব্যর্থতা কিন্তু আছে, এবং এই সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা কিন্তু আপনার মাঝে মাঝে একবার নির্দ্বিধায় দায় স্বীকার করে যে হ্যাঁ আমাদের ব্যর্থতা আছে, আমরা চেষ্টা করতেছি। তারপরের কারণটা যদি আপনি ধরেন, সেটা হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড। অর্থাৎ গত 16 বছর 7 মাস একটানা ক্ষমতায় থাকছে আওয়ামী লীগ সরকার। এই আওয়ামী লীগ সরকার যে উন্নয়নগুলো করছে, সেই উন্নয়নগুলোও শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার প্রবল সম্ভাবনা রাখে। কারণ মানুষ যখন মেট্রো রেল দিয়ে পার হইতেছে তখন আওয়ামী লীগের কথা মনে পড়তেছে, শেখ হাসিনার কথা মনে পড়তেছে। পদ্মা সেতুতে যখন পার হইতেছে তখন মনে পড়তেছে আপনার বঙ্গবন্ধু টানেল, আপনার বাসা বাড়িতে বিদ্যুতের সুইচ, বাল্বের বা ফ্যানের সুইচটা দিতেও কিন্তু আওয়ামী লীগের কথা মনে পড়তেছে। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে ওইটা পরে বলি, আওয়ামী লীগ কিন্তু এই উন্নয়নগুলো করছে, এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো ধীরে ধীরে মানুষকে আরো আওয়ামী লীগের দিকে ধাবিত করবে, এটা কিন্তু সবাই বলে, আমার কথা না, রাজনৈতিক বিশ্লেষকরা বলে। তারপরে দেখেন শাসক হিসাবে শেখ হাসিনার যে ক্ষমতা ছিল, দক্ষতা ছিল, চতুরতা ছিল, সেটা কিন্তু এখন অনেকের মুখে শোনা যেতেছে, বিশেষ করে ইয়াংদের মুখে শোনা যেতেছে। তারা কিন্তু এইভাবে বলে যে আগে বুঝি নেই, আগে মনে করছি যে হ্যাঁ ঠিক এরকমই চলবে, কিন্তু শেখ হাসিনার মতোই লোকই দরকার। কারণ আমাদের দেশের মানুষ যেরকম শাসন ব্যবস্থা চায়, কারণ আমাদের দেশের মানুষ দেখেন তো 5 তারিখের পরে এখন পর্যন্ত কি বিশৃঙ্খল অবস্থা, এটা কি অন্য দেশের মানুষ এসে করে দিতেছে? না, আমাদের দেশের মানুষগুলোই করতেছে, এবং আমাদের দেশের মানুষগুলো বিরক্ত হইতেছে যে আমাদের এই বাংলাদেশের যারা শান্তিপ্রিয় মানুষ, যারা অন্যকে আক্রমণ করে না, যারা অন্যের সাথে
মানে বিশৃঙ্খল পরিস্থিতি পছন্দ করে না, সেই সমস্ত ব্যক্তি কিন্তু শেখ হাসিনার শাসন আমলকে এখন ব্যাপকভাবে পছন্দ করতেছে এবং মনে প্রাণে চাইতেছে যে ওইরকম একটা শাসন ব্যবস্থা আসুক, তারপরে যাই হয় হোক। এই যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এটার অভিযোগ, এটা কিন্তু এই মানে ওইরকম আর মানুষ মানে ধর্তব্যের মধ্যে নিতেছে না, মানে গুরুত্ব দিতেছে না, মানুষ শান্তি চেতেছে, বিশৃঙ্খলা থেকে মুক্তি চেতেছে। তারপরে কারণটা যদি ধরেন শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে সঙ্গী সাথী। তবে শেখ হাসিনা কিন্তু গত আপনার 16 বছরে একটানা ক্ষমতায় থাকার ফলে কিন্তু অনেক সঙ্গী সাথী হয়েছে, যেমন ব্যবসা বাণিজ্যে, শিল্প সাহিত্যে, এগুলো কিন্তু অনেক সহযোগিতা হয়েছে, অনেক মানে সহযোগী হয়েছে, সঙ্গী সাথী হয়েছে, যারা এখন আসলে প্রকৃত পক্ষেই মনে প্রাণে চাচ্ছে যে শেখ হাসিনায় হাতে ক্ষমতা আবার যাক। এই জন্য যে দেখেন 5 তারিখের পরে কতগুলো ফ্যাক্টরি বন্ধ হয়েছে, কতগুলো ফ্যাক্টরি পুড়ে দেওয়া হয়েছে, কতগুলো ফ্যাক্টরি ঠিক মতো বেতন দিতে পারতেছে না, কতগুলো ফ্যাক্টরির মালিকের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। আমরা এমনও ভিডিও দেখছি, এমনও নিউজ দেখছি যেটা শিল্প প্রতিষ্ঠানের মালিক গাড়ি থেকে টেনে বাইর করে তাদেরকে মারবে, কিন্তু গত 16 বছরে তারা শান্তিতে ওটা করতে পারছে, তাদের নির্ভয় ছিল, তারা মানে তাদের পজিশন অনুযায়ী চলাফেরা করতে পারছে। কিন্তু এখন সেটা নাই। আপনি সাহিত্যের দিকে ধরেন, কবি, তারপরে নাট্য গোষ্ঠী, এদের দিকে ধরেন, তারা আগের মতো মন খুলে নাটক করতে পারতেছে না, লেখা লিখতে পারতেছে না, কবিতা রচনা করতে, মানে এরকম সমস্যা কিন্তু হচ্ছে। ভালোবাসা দিবসে আপনার ভালোবাসা দিবস পালন হচ্ছে না, নারীরা আগের মতো স্বাধীনতা পাচ্ছে না, অনেকে এখন বলতেছে যে আমরা ভুল করছিলাম রাস্তায় নেমে। এই যে কারণগুলো আমি বললাম, আরো অনেক কারণ থাকতে পারে, আরো অনেক কারণ সামনে আসতে পারে যে শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার জন্য যে কারণগুলো সম্ভাবনা রাখে। গতকাল গভীর রাতে তিনি নয়াদিল্লি এসে পৌঁছেছেন, কর্তা যারা এসছেন তার সঙ্গে 2-4 জন এসছেন, তারা এসে বৈঠক করবে পূর্ব নির্ধারিত আমাদের এনএসএ এবং মোদিজির সঙ্গে কারা কারা থাকবে, কি কি এজেন্ডা আছে, আমি যতটুকু জানতে পেরেছি আমি ধীরে ধীরে আপনাদের বলছি। আসল যে বৈঠকটা হবে সেটা হচ্ছে ট্রাম্পের কোন রকম বার্তা জেডি ভান্স নিয়ে আসছেন এবং এখানে বৈঠক চলাকালীন, বৈঠক শেষ হয়ে যাওয়ার পর তুলসী গ্যাবার্ড এখান থেকে ফোন করে সমস্তটাই মার্কিন প্রেসিডেন্টকে জানাবেন। ফলে মার্কিন প্রেসিডেন্ট সেইটার উপরে কি কি পরামর্শ দেন সেই পরামর্শগুলো নিয়ে এবার জেডি ভান্স আসবেন। তারপরে আসবেন হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প, তিনি এসে তার যা বক্তব্য আছে সেই বক্তব্য তিনি জানাবেন এবং শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন। সেটা মুখোমুখি কথা বলবেন না টেলিফোনে কথা বলবেন সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। তবে উনি তো বলেছেন আমি যাচ্ছি, অপেক্ষা করুন, এখনই ফেরাবেন না। তার মানে কথাটা হচ্ছে এটা যে উনি সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন, দেখা করে তার মতামত চাইবেন এবং কিভাবে মানে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় সেই সম্পর্কে একটা আভাস প্রধানমন্ত্রীকে দেবেন এবং প্রধানমন্ত্রী কি ভাবছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ভাবছেন সেটাও কিন্তু ট্রাম্প শুনতে চান। কারণ তিনি আগেই বলে দিয়েছেন একটা টুইট করে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শীঘ্রই ফিরছেন শেখ হাসিনা। সেটা নিয়ে অনেক গুজব হয়েছে, ঠাট্টা তামাশা অনেক কিছু হচ্ছে, কিন্তু বাস্তবকে কেউ অস্বীকার করতে পারবে না। বাস্তব এটাই যে ট্রাম্প এখানে মাথা গলিয়ে দিয়েছেন এবং ট্রাম্প যেটা মনে করেন যে আমি করব সেটা তো ট্রাম্প করবেন। তবে ভারত সব দিক দিয়ে তৈরি আছে, যে কোনো সময় যে কোনো দিন ভারত ইনভেড করবে। এখন সেখানে আমেরিকার কি রোল হবে সেটা তুলসী গ্যাবার্ড বলতে পারবেন, কিছুটা আন্দাজ তো দিতে পারবেন। জেডি ভান্স কি বার্তা নিয়ে আসছেন সেটার উপরেও নির্ভর করে জেডি ভান্স আসবেন এই মাসের শেষের দিকে, মানে ওই 24-25 ধরুন এই সময়টার মধ্যে জেডি ভান্স আসবে। এখনো তারিখ আমাদেরকে বলা হয়নি, তুলসীর তারিখ যেমন আমাদেরকে বলা হয়নি। গতকালকে আমরা জানতে পেরেছি তুলসী গ্যাবার্ড ভারতবর্ষে গভীর রাতে এসে পৌঁছেছেন। এটা পুরোটাই তো গোপন থাকে, এখন পাবলিকলি জানানো হয় না, কারণ অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে এর মধ্যে। কারণ এদের জীবন সবসময় কিন্তু ওই এই আছে এই নেই, প্রচুর শত্রু, কে কোথা দিয়ে ড্রোন মেরে দিল, একটা মিসাইল মেরে দিল, কোনো ঠিক নেই। সুতরাং যে যত ঝুঁকিপূর্ণ পথে থাকবে তার জীবনের আশঙ্কা তত বেশি। সুতরাং অনেক লুকোছাপা করে তাদের সমস্ত কার্যক্রম জানানো হয়ে থাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে 14 জন কাজ করছেন কি? 14 জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায় সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে। অনুসন্ধান কি সেরকমটাই বলছে? সেরকম রীতিমতো বিস্ফোরণ ঘটানো মন্তব্য করেছেন আল জাজিরার বেশ আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি তার ফেসবুক পোস্টে সেরকম একটা আভাস দিয়েছেন এবং সেখানেই তিনি বলতে চেয়েছেন এমনকি শেখ হাসিনার এজেন্টরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে, উপদেষ্টা
পরিষদেও রয়েছে। তাহলে শেখ হাসিনা ফেরার ব্যাপার নিয়ে যে আলোচনাটা চতুর্দিকে চলছে, এমনকি গতকালকের ভিডিওতেও আমরা বলেছিলাম সেটি কি সত্য হতে চলেছে? আল জাজিরার আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকারনাইন শাহের তার করা গত 4 দিন আগের একটা ফেসবুক পোস্ট এই সময়ে এসে 4 দিন পরে এসে বেশ আলোচনা তৈরি করেছে। সেখানেই তিনি বর্তমান উপদেষ্টা সরকারের ভেতরেও উপদেষ্টা পরিষদেও শেখ হাসিনার এজেন্ট রয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন। সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার এজেন্ট কাজ করছে, সেনাবাহিনীকে অস্থির করার চেষ্টা করছে সেই কথা বলার চেষ্টা করেছেন। সচিব, আমলা, পুলিশ সব জায়গাতেই শেখ হাসিনার এজেন্টরা কাজ করছেন এমন কথাও বলার তিনি চেষ্টা করেছেন। সব থেকে ভয়াবহ কথা, বর্তমান সরকারের জন্য যেটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে জুলকারনাইন সাহেব তিনি বলার চেষ্টা করেছেন বর্তমান উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার অনেকজনই রয়েছেন যারা চেষ্টা করছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায়। জুলকারনাইন সাহেব যা লিখেছেন চলুন একটু সেটার দিকে দৃষ্টি দেওয়া যাক। তিনি লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টি করছে। সরকারের বাইরে থাকে এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে এই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে। উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইডার অ্যাক্টর রয়েছেন 5 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে। ইনসাইডার হিসেবে 9 জনকে বলেছেন, আউটসাইডার হিসেবে 5 জনকে, অর্থাৎ সরকারের বাইরে আছে এরকম 5 জনকে ইন্ডিকেট করা হয়েছে। মোট 14 জনের একটা টিম। তারা ফাইলপত্র ঘেটে কিভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা যায়, কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায়, এই সরকার ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে সেই পদটা বাগিয়ে নেওয়া যায় এবং সেই সুযোগে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী কার্যক্রম তৈরি করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করা যায়, শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে আনা যায় সেই চেষ্টা করছে। জুলকারনাইন শাহের এই তথ্য জানেন, অথচ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার কি এই তথ্য জানে না? কিছুদিন আগে জুলকারনাইন শাহের একটা পোস্টকে কেন্দ্র করে সেই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে দেখা গেল, অথচ এই ব্যাপারে সরকার কি কিছুই জানে না? সেইটা একটা বড় প্রশ্ন। তাহলে কি যে আলোচনাটা ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো উস্কে দিয়েছে, প্রথম সারির গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বলছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন, সেই আলোচনাটা সত্য হতে চলেছে? খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভেরিফাইড এক এক্স অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে সেই পোস্টটি সত্য নাকি গুজব তা যাচাই করছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে এখন অবধি ভারতেই আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বাংলাদেশ তাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি পাঠালেও সেই চিঠির জবাব এখনো মেলেনি। এরই মধ্যে সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরত আসা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি এক্স পোস্ট সামাজিক মাধ্যমে ঘুরছে, যেখানে ট্রাম্পের নামে সেই ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন, যার অর্থ খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সত্যতা যাচাই অনুসন্ধানের নামে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। প্ল্যাটফর্মটি জানায়, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সে কোনো পোস্ট করেননি, বরং ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্টের স্ক্রিনশট ব্যবহার করে এই ভুয়া দাবি ছড়ানো হয়েছে। 13 মার্চ ট্রাম্পের নাম করা ওই অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়। তবে অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে দেখা যায় এটি ডোনাল্ড ট্রাম্পের আসল অ্যাকাউন্ট নয়। অ্যাকাউন্টটিতে ডোনাল্ড জুনিয়র ট্রাম্প নামের পাশে আপডেট শব্দ লেখা রয়েছে। এক্সের হেল্প সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক্সে মানুষ প্যারোডি, ধারাভাষ্য এবং ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারবে, কিন্তু তাদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে যাতে অ্যাকাউন্টগুলো বিভ্রান্তি সৃষ্টি না করে। অ্যাকাউন্টের নাম এবং বায়োতে প্যারোডি, ফেক, ফ্যান এমন শব্দ অন্তর্ভুক্ত করে স্পষ্ট করতে হবে যে সকল অ্যাকাউন্ট মূল ব্যক্তি বা ব্র্যান্ডের সাথে সংশ্লিষ্ট নয়। ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এক্স প্ল্যাটফর্মে অনেক বিখ্যাত ব্যক্তিত্বের নামে ভুয়া অ্যাকাউন্ট দেখা যায়। এর মধ্যে ইলন মাস্ক, ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামেও ফ্যান বা প্যারোডি অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্ট আবার নির্দিষ্ট ফির বিনিময়ে ভেরিফাই হতেও দেখা যায়। 2021 সালে এক্স প্ল্যাটফর্ম তাদের পেড সাবস্ক্রিপশন মডেল চালু করে, যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট মাসিক ফি প্রদান করে বুটিক ভেরিফিকেশন অর্জন করতে পারেন। অর্থাৎ আলোচিত এক্স পোস্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পর্ক নেই। তার নাম ব্যবহার করে তৈরি একটি আপডেট অ্যাকাউন্ট থেকে করা পোস্টকে ডোনাল্ড ট্রাম্পের করা পোস্ট ভেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। এছাড়া ট্রাম্পের মূল এক্স অ্যাকাউন্টে শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত বিষয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি। সুতরাং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এক্সে পোস্ট করেছেন দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এই জুলাই অভ্যুত্থানের পর যে ছেলেটার উপর আমার সবচেয়ে বেশি প্রথম ভালো লাগা ছিল, এটা ছিল সার্জিস। অসাধারণ কথা, বাচনভঙ্গি, এমনকি মনে হচ্ছিল একটা ড্রিম যেটা পুরো বাংলাদেশ দেখছে, যে আগামী দিনে একটা বাংলাদেশ হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এমন একটা টিম আমরা চাইছি। ইভেন যাদের হাত ধরে অনেক কিছু পরিবর্তন হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, রাইট?
সেই ছোটবেলা থেকে পড়ে আসছে আমাদের দেশে হবে, সেই ছেলে কবে। আর যখন সার্জিসদের দেখছে জনতার এক অংশ, ইয়েস এই সেই ছেলে, কিন্তু যত দিন যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে, নাকি ঋতুর সাথে রং পরিবর্তিত হয়। আমি বিএনপি করা বা ছাত্রদল করা একটা ছেলেকে যতটা অনার করতে পারছি, এখন সার্জিসে পারছি না। স্রোতের সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর জন্য মুখ দিয়া ফেনা, আবার স্রোতের বিপরীতে আইসা পুরা গোষ্ঠী উদ্ধার করা, শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা, নির্বাচন হবে না, কেউ যদি মুখে আনা যাবে না, এরকম নানান বক্তব্য, দায়ের চেয়ে আসার বড় টাইপের। এতদিন তারা ছিল সমন্বয়ক, বাট এখন সমন্বয়ক আর নাই, বৈষম্য বিরোধী নাই। তারা এখন কারা? একজন রাজনৈতিক দল, দেশে আরো এরকম 54টা রাজনৈতিক দল আছে, তারা একটা দল, তারা কথা বলবে, আমরা সমালোচনা করব, এটাই স্বাভাবিক যদি চান্স ক্রিয়েট হয়। আমাদের কাজে এটা ক্ষমতাকে প্রশ্ন করা। গতকালকে সার্জিসের যে বক্তব্য নিয়ে তোলপাড় হয়েছে, দুইটা নিয়ে, এক তো ছাত্রদল ইস্যুতেও পোতাই গেছে, বলছিল যে ছাত্রদলের এক গ্রুপ সন্ত্রাসী টোকাই, শাকিলের সাথে অনেকের সম্পর্ক। পরে আবার বলতেছে আমি ছাত্র দলকে বুঝাই না, ওই একটা অংশ মানে দুই একজনকে। বাবা তুমি একজন বললো, আবারও বুঝাই, সিলেটে জনৈক বদরুল ছিল, সে খাদিজাকে ভালোবাসতো, কিন্তু খাদিজা তাকে মন দেয় নাই, সেই কারণে বদরুল ক্ষিপ্ত হইয়া কোন এক চৈত্রের দুপুরে নারিকেল ছড়ানো লম্বা রামদানিয়া খাদিজার মাথায় টুস টুস করে কয়েকটা কোপ দিয়েছে। তারপর পরের দিন এই জাতি বদরুল লীগের সাথে পরিচয় হইয়াছে। অপরাধ কি লীগ করিয়াছে না বদরুল? বদরুল নাম তো হয়েছে বদরুল লীগ। এখন ছাত্রদলের একজনের নাম যখন তুমি বলছো, পুরো ছাত্র দলই কানেক্টেড হয়ে যাচ্ছে, যার কারণে ছাত্রদলের সভাপতির ঘুম নাই, চেহারা শুকাই গেছে, সংবাদ সম্মেলন করা লাগছে, সাংবাদিকদের নাস্তা পানি খাওয়ানো লাগছে। এখন তুমি এসে বলতেছো আমি পুরো দলকে মেনশন করি নাই। এই ধাক্কা সামলাইতে না সামলাইতে আরেক ধাক্কা, কোনটা? বিএনপি ওরা ধরছে যে বাবা তুমি কথা কম বলো। সার্জিসটা কিন্তু সবাই এখন আক্রমণাত্মক ভঙ্গিতে ধরছে। কেন? থাকে না যে আসলে আপনার মুখ দিয়ে আপনি কতটুকু বলবেন এটা বুঝতে হবে। ইচড়ে পাকা টাইপের হয়ে গেছে বিষয়টা, এখন ইচড়ে পাকা। তো বিএনপির তোপের মুখে যে আপনার সার্জিসের বক্তব্যটা ছিল যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে। আরে ভাই, তোমরা সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন দেখছো, নতুন স্বাধীন দেশ বলছো, কে কি বলবে তুমি সার্জিস ঠিক করে দিবা? তাহলে তো তুমি ওই যে পুরোনো ছাত্রলীগ করছো তোমার ভিতরে রয়ে গেছে, বাইরেছে না তো। এটাই তো ফেসিজমের আওয়াজ। আমি কি বলবো সেটা আমি জানি, আমার বাক স্বাধীনতা আছে। আমি কোনো ভুল বললে সেটা আইন দেখবে, ডিজিটাল নিরাপত্তা আইন না। আমি কি বলবো সেটা তুমি ঠিক করে দিবা, তুমি আমার ট্যাগ দিবা, আমরা এইটা আমরা সেইটা। মানে তোমার এই লাইসেন্স কে দিছে? হু আর ইউ? এখন এরকম পাকনা পাকনা কথা বইলা বিপদে পড়ে গেছে সার্জিস ভাই। আমি নিজে সার্জিসের খুব ভক্ত ছিলাম, এখনো চ্যানেলে ভিডিও আছে, 9 আগস্ট দেখে আসছেন, এটা স্পিড দেখছিলাম, বাট সামহাউ রাইট নাও এগুলা দেখছি যে উল্টা ঘুরছে। আচ্ছা, তো এখন এই যে বক্তব্য দিয়া ঠেলা সে সামলাইতে না পাইরা, এখন সে বলছে যে এই বক্তব্যের সঙ্গে নাকি সরাসরি নির্বাচন পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে সেটা কখনো সেভাবে সম্পর্কিত। তো কোনটা কোনটা? বিএনপি মনে করছে যে শেখ হাসিনার ফাঁসি কালকে যদি গ্রেপ্তার হয় 15 বছর লাগবে। তো এই 15 বছর নির্বাচন না হলে ক্ষমতায় কে থাকবে? ইউনূস কাকা আর তোমরা ভোট ছাড়া। এখন তো চিন্তা করছে, কথা নালাই কইছি কি, ওই সাদিক আব্দুল্লাহ না জানি কি নাম ছেলেটার, সে একটা কথা বলছিল যে এদের অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে। অতিরিক্ত কথা বলা, এরা অতিরিক্ত কথা বলে, এক একজন এরকম ঘাড় গোন নাড়া দিয়া, হ্যাঁ এটা পুনপুন্না ভাব আসছে, এটা থাকবে না। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে তোমাদের বিপরীত অবস্থান নিয়ে নিচ্ছে, প্রাইভেট নিয়ে নিচ্ছে। তুমি কার খালু বাবা? এখন সবাইরে সেট করে তোমরা 10 জন মিললেই কি পুরো বাংলাদেশ? এখন তার বক্তব্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আচ্ছা লাশ কোথা হচ্ছে এটা খুঁজে বেড়াচ্ছে, আমরা রায়ের বাজার আমাদের জায়গা থেকে। সে বিশাল তা মানে অনেক শহীদদের পরিবার নিয়ে কান্নাকাটি করছে, কিন্তু আবু সাইদের পরিবারের দাওয়াত দেওয়ার সময় পায় না। জুলাই আগস্টের মতো এত একটা মহান দায়িত্ব ছিল, এই ফান্ডিংটা প্রত্যেকটা মানুষের সুষ্ঠুভাবে দিয়ে আসতে পারতো, সে ছেড়ে দিছে রাজনীতি দল করার জন্য। এখন এসে বক্তব্য চেঞ্জ করলে যে মানে শেখ হাসিনার ইস্যুটার সাথে নির্বাচন, তোমরা তো বলতেছো যে নির্বাচনটা মুখে আনা যাবে না, অন্য সার্কামস্টেন্সে নির্বাচন পিছাইতে পারে, ডাজন্ট ফ্যাক্ট। কিন্তু শেখ হাসিনার ফাঁসি না হলে বিচার না অবৈধ কেউ নির্বাচনের নাম মুখে আনবে না। যদি কেউ আনে যারা নির্বাচন চায় না, তারা এটা সেটা কি হোয়াট? এটা পরামর্শ ফ্রিতে হচ্ছে,
যা বলবা ভেবেচিন্তে বলবা, নয়তো বিপদে পড়বা। শেখ হাসিনার একটা ওয়ার্ড শেখ হাসিনারে বাংলাদেশ ছাড়া পালাইতে বাধ্য করছে। কি ছিল প্রশ্নটা? ওটা কি মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না, রাজাকারের নাতি নাতনিরা পাবে? জাস্ট একটা ওয়ার্ড, মিস ওয়ার্ড, শেখ হাসিনার এই সাম্রাজ্য ভাঙা চুরা তোমরা তছনছ করে দিতে পারছো। সো তুমিও বুঝো, ছাত্রলীগ করে আসছো, ব্লুটুথ বয় কিন্তু হ্যাভি মেধাবী, বাট থাকে না যে অতিরিক্ত মেধা মাঝে মাঝে বিপদ ডেকে আনে। যা বলবা ভেবেচিন্তে বলো। আমরা চাই বাংলাদেশের তারুণ্যরা লেট করুক। আমিও ভাই মুরব্বীদের বিপক্ষে। ওই যে এক জীবনে এমপি হয়েছে বাবা, একদম কবর ঠ্যাং যাওয়ার এক পর্যন্ত এমপি, আইসিতে ঢুকা পর্যন্ত এমপি, তারপর এমপি কে, তার পোলা, তার মাইয়া, মাইয়ার জামাই, গোষ্ঠী জ্ঞাতি। আই ডোন্ট লাইক দিস। পরিবর্তন আমরা চাই, নতুনরা আসতে হবে, ইয়াং জেনারেশন লিড করতে হবে। বাট তোমরা যারা রাস্তা দেখাবা, এটা সময়, তোমাদের নিজের আগে ঠিক থাকতে হবে। ঠিক আছে, ভালো থাকো। আমি জানি না, ঠিক বলতে পারবো না যে খবরটার সত্যতা কতটা। যদি সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা ভাবেন তাদের জন্য ভাবনার একটা নতুন খোরাকি হবে নিশ্চিতভাবে। প্রিজন সেলে আওয়ামী লীগ নেতাদের বৈঠক, কালের কণ্ঠ বলছে। দেখেন খবরটা বলা হচ্ছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে কারাবন্দী খালিশপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কেসিসির 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালিদ আহমেদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বুধবার দুপুর 12টার দিকে হাসপাতালের প্রিজন সেলে বৈঠকের বিষয়টি সাংবাদিকদের চোখে পড়ে। বৈঠকে উপস্থিত নেতাদের ছবি তুলতে গেলে তারা খুলনার স্থানীয় সংবাদ মাধ্যম খুলনা গেজেটের 2 সাংবাদিককে নাজেহাল করে। পরে অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের সামনেই গাড়িতে করে চলে যান। গত মঙ্গলবার বিকেলে নগরীর খালিশপুর থানার পদ্মা ওয়েল রোডে খালিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খালিদ একতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করে, তখন তার ডান পা ভেঙে যায়। তাকে গ্রেফতার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে ভর্তি করা হয়। বুধবার দুপুরে প্রিজন সেলের সামনে গিয়ে দেখা যায় ওই মিটিং, যেটা বলা হচ্ছে আর কি, ট্যাঙ্ক লরির শ্রমিক ইউনিয়নের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এনাম মুন্সি, খালিদের চাচা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শেখ ফরহাদ হোসেন প্রিজন সেলের ভেতরে খালিদের সঙ্গে বৈঠক করছেন। প্রিজন সেলের মূল ফটকের তালা ঝোলানো, বাইরের গেটে পাহারা দিচ্ছে 7 নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী মনিরুল ও ডিম সোহেল। খবরটায় আত্মীয় স্বজনের ব্যাপার সেবার আছে। আচ্ছা ঠিক আমরা একটু আগেই খোঁজ নিয়ে জানা গেছে এনাম মুন্সির বিরুদ্ধে আরংঘাটা থানায় 1টি এবং খালিশপুর থানায় বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় 2টি মামলা রয়েছে। ফরহাদ হোসেনের বিরুদ্ধে মামলা রয়েছে 4টি। প্রিজন সেলের ভেতরে এক আসামির সঙ্গে অন্য আসামিদের বৈঠকের বিষয়ে জানতে চাইলে সেলের ইনচার্জ এসআই শামীম হোসেন বলেন, আমি পুলিশ লাইন্সে একটি কাজে গিয়েছিলাম, রেজাউল নামে এক কনস্টেবল দায়িত্বে ছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার আজম খান বলেন, বিষয়টি জানা ছিল না, আমরা খোঁজ নিয়ে দেখছি। এনআর রিপোর্টের সূত্র ধরে এই যে রেজাউল নামে এক কনস্টেবল, রেজাউল বেচারা অথবা এসআই শামীম হোসেন, তাদের কপালে দুর্গতি নেমে আসবে কিনা। খবরাখবর বিভিন্ন রকম হয়, সাংবাদিকদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে এটার জন্য হতে পারে। তবে আমরা যদি খবরটি সত্যি ধরে নেই, দেখেন 5 আগস্টের পরে আওয়ামী লীগ উধাও নেই, একেবারে নেই, কোথাও নাই। দেখবেন মিছিল, মিটিং, সমাবেশ এগুলো তো দূরের কথা, সোশ্যাল মিডিয়াতেই নেই। আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় টুকটাক শুরু হয়ে তারা কিছু, যেগুলো গত মাসে ফেব্রুয়ারিতে কর্মসূচি দিয়েছিল সেগুলোর জন্য একটু নাড়াচাড়া পড়লো। তবে 5 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দেওয়ার পরে এটা একটু হোঁচট খেলো, এটা স্বীকার করতে হবে। তারপর আবারও নানান রকম অ্যাক্টিভিটিস। এখন আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই, তবে আওয়ামী লীগের যারা জেলে আছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজের চেঞ্জ। তারা রেগুলারলি কোর্টে গিয়ে স্লোগান দিচ্ছেন বলে, হাত করে স্লোগান দেন বলে তাদের হাত করা দিয়ে পেছনে হাত বেঁধে রাখা হচ্ছে। দেখেন রাজনীতি খুব সহজে বান্ধার জিনিস কিনা। এই হাত করা দিয়ে স্লোগান বন্ধ করে কি কোনো কিছু থামানো যায়? প্রিজন সেলে মিটিং, আমরা তো অনেক কথা শুনি, অনেক আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের এমপি, ডাকসাইট এমপি, যারা ক্ষমতায় থাকার সময় বিএনপির কোনো ডাকসাইটের নেতাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, তাদেরকে ব্যালেন্সে রেখেছেন, দেখে রেখেছেন, দুর্দান্ত বিপর্যয়ের মধ্যেও শেল্টার দিয়েছেন। তারা এখন অনেক জায়গায়, মেডিকেল কলেজে, প্রিজন সেলে, বিভিন্ন জায়গায় থাকেন। নানান সময় বলা হয়, অনেকে ফোন ইউজ করছেন, অনেকে হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, বলা হয় না, এসব খবরাখবর ছড়ায় না চারদিকে। এগুলা করে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এই শব্দটা আছে, আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কিছু মিটিং তারা করবে। আমি একটা কথা আপনাদেরকে মনে করাই, আইএস এর বিরুদ্ধে আওয়ামী লীগের সময় সাংঘাতিক রকম স্টেপ নেওয়া হলো। আইএস এর 2 সদস্য জেলখানা থেকে আদালতে আনা হলো, আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা হলো। এত কড়াকড়ির মধ্যেও তারা
টুপির ভেতর দিকটা আইএস লিখে রেখেছিল, জাস্ট আদালত থেকে বের হওয়ার সময় টুপিটা উল্টে দিল, দেখা গেল আইএস লেখা, ফেরানো গেছে। এখন যারা রাজনীতি করে ঢেকির স্বর্গে গেলেও ভাড়া বাঁধে। তো রাজনীতি যারা করে তারা কবরে না ঢোকা পর্যন্ত রাজনীতির মধ্যেই থাকে। আর আপনি প্রিজন সেলেই যান, যেখানেই যান, একটা দুইটা খবর হয়তো বের হয়, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আওয়ামী লীগ বিভিন্ন ভাবে এটা চেষ্টা করবে দেশে দেশের বাইরে, এটাই স্বাভাবিক। তাদেরকে ওই যে বিএনপি নেতারা বলছেন না, শহীদুদ্দিন চৌধুরী এনি সহ বিএনপি সালাউদ্দিন আহমেদ বলেছেন, সবচেয়ে বেশি জোরালোভাবে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, যে আওয়ামী লীগকে শক্তি দিয়ে না রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। কিন্তু ওই পথে না হেঁটে এই কোথায় মিটিং করলো এটা পুলিশ দিয়ে তাৎক্ষণিক আটকাইলে আপনি কয়টা মিটিং বন্ধ করবেন? আদতে ব্যাপার এখানে না, ব্যাপার হচ্ছে যতক্ষণ পর্যন্ত দেশে একটা বৈধ রাজনৈতিক দল থাকবে, সেই বৈধ রাজনৈতিক দলকে আপনি যদি জোর করে তার বৈধতা বন্ধ করতে চান, তাহলে আপনি প্রিজন সেল কেন, আপনি কোথাও গিয়ে এটা বন্ধ করতে পারবেন কিনা সেটাই ভাবনার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান। আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।